আচ্ছা, আমাদের অস্তিত্বের একেবারে মূলে কি আছে বলুন তো? এই যে আমাদের ডিএনএ, সেখানে তো কিছু জিনগত কোড লেখা, তাই না? সেফ কিছু রাসায়নিক অক্ষর। সেটা কিভাবে বাস্তবে আমাদের শরীরের চালিকা শক্তি প্রোটিন হয়ে যায়? আজ আমরা কোষের ভেতরে একটা গোপন বার্তার পিছু নেব। এই বার্তাটা নিউক্লিয়াসের সুরক্ষিত ভল্ট থেকে বেরিয়ে আসবে, সাইটোপ্লাজমের ভিড়ের মধ্যে দিয়ে নিজের পথ খুঁজে নেবে, আর শেষে একটা কারখানায় পৌঁছাবে যেখানে তাকে বাস্তবে রূপ দেওয়া হবে। এই যাত্রার শেষে তৈরি হবে এমন কিছু যা ছাড়া আমাদের অস্তিত্বই সম্ভব নয়। একদম ঠিক। এই যাত্রাটি বলতে গেলে জীববিজ্ঞানের সবচেয়ে মৌলিক একটা প্রক্রিয়া, যাকে বলা হয় জিন এক্সপ্রেশন। আমাদের হাতে থাকা উৎসগুলো ঘেঁটে আমরা এই পুরো রাস্তাটা বোঝার চেষ্টা করব। কিভাবে ডিএনএর মাস্টার ব্লুপ্রিন্ট থেকে একটা ব্যবহারযোগ্য কপি তৈরি হয়, আর তারপর সে কপি থেকে কিভাবে হাজারো রকমের প্রোটিন তৈরি হয়, যা আমাদের চুল থেকে শুরু করে হজমের এনজাইম পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে। আর আমাদের মূল ফোকাসটা থাকবে ট্রান্সলেশন বা অনুবাদ প্রক্রিয়ার ওপর। ওখানেই আসল জাদুটা ঘটে। তাহলে চলুন এই গোয়েন্দা গল্পের প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক। আমাদের গোপন বার্তাটা এখন কোষের সবচেয়ে সুরক্ষিত জায়গা নিউক্লিয়াসের ভেতরে ডিএনএর মধ্যে বন্দী। একে তো বাইরে আনতে হবে, কিন্তু কিভাবে? আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন। ডিএনএ হচ্ছে আমাদের মাস্টার ব্লুপ্রিন্ট, তাই তো? তাহলে কোষ কেন এই মূল নকশাটাকেই সরাসরি প্রোটিন তৈরির কারখানায় পাঠায় না? মানে একটা কপি বা অনুলিপি তৈরি করার এত ঝামেলা কেন? চমৎকার প্রশ্ন। আর ডিএনএ ভীষণ মূল্যবান। ভাবুন, এটা হলো একটা লাইব্রেরির একমাত্র দুর্লভ একটা বইয়ের মতো। আপনি নিশ্চয় চাইবেন না যে কেউ সেই বইটা লাইব্রেরির বাইরে নিয়ে যাক, কারণ তাতে সেটা নষ্ট বা হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাই না? কোষও ঠিক তাই করে। সে ডিএনএকে নিউক্লিয়াসের ভেতরে সুরক্ষিত রাখে, আর দরকার পড়লে সেই বইয়ের নির্দিষ্ট একটা পাতার ফটোকপি করে বাইরে পাঠায়। এই ফটোকপি করার প্রক্রিয়াটাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রান্সক্রিপশন। দারুণ অ্যানালগ। তার মানে যে কপিটা তৈরি হচ্ছে সেটাই হলো আমাদের সেই গোপন বার্তা। এই বার্তাটা কি দিয়ে তৈরি? ডিএনএর মতোই দেখতে? দেখতে প্রায় একই রকম, কিন্তু কিছু পার্থক্য আছে। এই কপিটা তৈরি হয় আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড দিয়ে। যেহেতু এটা ডিএনএর বার্তা বহন করে নিয়ে যায়, তাই এর একটা বিশেষ নাম আছে, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ বা সংক্ষেপে এমআরএনএ। একদম। এটাই সেই বার্তা যা নিউক্লিয়াসের ভল্ট থেকে বেরিয়ে প্রোটিন তৈরির কারখানায় যাবে। বেশ, তাহলে ফটোকপি করার জন্য তো একটা মেশিন লাগবে। এই কাজটা কে করে? এই ফটোকপি মেশিনটা হল আরএনএ পলিমেরেজ নামের একটা অসাধারণ এনজাইম। আর এই পুরো কাজটা মূলত 3টে ধাপে হয়। প্রথমত, এই এনজাইমকে ডিএনএর বিশাল স্ট্র্যান্ডের মধ্যে ঠিক সেই জায়গাটা খুঁজে বের করতে হয় যেখান থেকে কপি করা শুরু করতে হবে। ডিএনএর সেই নির্দিষ্ট শুরু করার জায়গাটাকে বলা হয় প্রোমোটার, অনেকটা বইয়ের অধ্যায়ের সূচনার মতো। আচ্ছা, অর্থাৎ কাজ শুরু করার জন্য সঠিক জায়গাটা খুঁজে বের করা, তারপর মেশিনটা চালু হয়ে যায়। ঠিক তাই। দ্বিতীয় ধাপে, অর্থাৎ ইলংগেশন বা বৃদ্ধিতে, আরএনএ পলিমারেজ ডিএনএর একটা স্ট্র্যান্ডকে ছাঁচ হিসাবে ব্যবহার করে তার বিপরীতে আরএনএর একটা সূত্র তৈরি করতে থাকে। একটা মজার ব্যাপার হল, আরএনএতে ডিএনএর থাইমিন বা টি বেসটার জায়গায় ইউরাসিল বা ইউ নামের একটা বেস বসে। ও আচ্ছা, টি এর বদলে ইউ। হ্যাঁ, বাকি সব নিয়ম একই। এনজাইমটা ডিএনএ বরাবর এগিয়ে যায়, আর আরএনএর ফিতেটা লম্বা হতে থাকে। আর এই এনজাইমটা কি চলতেই থাকে, নাকি এটাকে থামানোর কোনো ব্যবস্থা আছে? কিভাবে এটা ঠিকঠাক জায়গায় কাজটা শেষ করে? অবশ্যই থামানোর ব্যবস্থা আছে। ডিএনএর শেষে একটা নির্দিষ্ট সংকেত বা টার্মিনেটের সিকোয়েন্স থাকে, যা অনেকটা রাস্তার স্টপ সাইনের মতো। আরএনএ পলিমারেজ সেই সংকেতে পৌঁছানো মাত্রই থেমে যায়। নতুন তৈরি হওয়া এমআরএনএর ফিতেটা ডিএনএ থেকে আলাদা হয়ে যায়, আর ডিএনএ স্ট্র্যান্ড দুটো আবার আগের মতো জোড়া লেগে যায়। মূল বইটা একদম অক্ষত অবস্থায় লাইব্রেরিতেই থেকে গেল। কিন্তু আমি উৎসগুলোতে একটা অদ্ভুত বিষয় দেখছি। সেখানে বলা হচ্ছে এই যে এমআরএনএ তৈরি হলো, এটা নাকি চূড়ান্ত বার্তা নয়। এটাকে নাকি আবার সম্পাদনা বা এডিটিং করতে হয়। এটাকে বলা হচ্ছে এমআরএনএ স্প্লাইসিং। 1 মিনিট, আমি ঠিক বুঝলাম কি না? কোষ প্রথমে একটা লম্বা অসম্পূর্ণ বার্তা লিখে,
তারপর সেটাকে আবার কেটে ছেটে শুদ্ধ করে। এটা তো কিছুটা সময়ের অপচয় মনে হচ্ছে। প্রকৃতিতে সাধারণত এত অদক্ষ কিছু দেখা যায় না। আপনার প্রশ্নটা একদম সঠিক জায়গায়। প্রথম দৃষ্টিতে এটাকে আসলেই খুব অদক্ষ একটা প্রক্রিয়া মনে হতে পারে। সদ্য তৈরি হওয়া এই এমআরএনএকে বলা হয় প্রি এমআরএনএ। এর মধ্যে দুটো অংশ থাকে, এক্সন, যা প্রোটিন তৈরির আসল কোড বহন করে, আর ইন্ট্রন, যার মধ্যে কোনো কোড থাকে না। আপনার কথা মতো স্প্লাইসিং প্রক্রিয়ায় এই অপ্রয়োজনীয় ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয় আর এক্সনগুলোকে জোড়া লাগিয়ে একটা নিখুঁত কার্যকরী এমআরএনএ তৈরি করা হয়। কিন্তু কেন? এই বাড়তি খাটুনির কারণটা কি? এখানেই জীববিজ্ঞানের একটা অসাধারণ কৌশল লুকিয়ে আছে। এই ইন্ট্রনগুলো থাকার কারণে কোষ একটা দারুণ সুবিধা পায়, যাকে বলে অল্টারনেটিভ স্প্লাইসিং। এর মানে হল কোষ একই প্রি এমআরএনএ থেকে এক্সনগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে একাধিক ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করতে পারে। এর ফলে আমাদের জিনোমের কার্যকারিতা বহু গুণ বেড়ে যায়। যা দেখতে অদক্ষ, তা আসলে প্রকৃতির চূড়ান্ত দক্ষতার এক নিদর্শন। ওয়াও, এটা তো অবিশ্বাস্য। তার মানে আমাদের জিনের সংখ্যা যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি কার্যকরী। বেশ, তাহলে সম্পাদনা শেষে আমাদের বার্তাটা এখন নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের বিশাল জগতে চলে এসেছে। কিন্তু এই কোডেড বার্তাটা পড়বে কে? আর পড়েই বা কী হবে? এখানেই গল্পের দ্বিতীয় চরিত্র রাইবোজোমের প্রবেশ ঘটছে। রাইবোজোম হল সেই প্রোটিন তৈরির কারখানা। এটি সাইটোপ্লাজমে ভেসে বেড়ায় আর একটা উপযুক্ত এমআরএনএর জন্য অপেক্ষা করে। যখনই একটা কার্যকরী এমআরএনএ তার কাছে আসে, সে সেটার ওপর বসে পড়ে, বার্তাটা পড়ার জন্য প্রস্তুতি নেয়। তাহলে রাইবোজোম হলো কারখানা, এমআরএনএ হলো নির্দেশিকা। কিন্তু নির্দেশিকায় তো শুধু কোড লেখা আছে। সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাঁচামাল লাগবে তো। সেই কাঁচামালগুলো কি? প্রোটিন তৈরির কাঁচামাল হল অ্যামিনো অ্যাসিড। আমাদের শরীরে প্রায় ২০ ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যেগুলো বিভিন্নভাবে জুড়ে গিয়ে লক্ষ লক্ষ ভিন্ন প্রোটিন তৈরি করে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হল এমআরএনএর কোড অনুযায়ী সঠিক অ্যামিনো অ্যাসিডটাকে সঠিক সময়ে কারখানায় নিয়ে আসা। এই কাজটা করার জন্য কোষের আরেকজন কর্মী আছে। একজন অনুবাদক বা ডেলিভারি কর্মী? একদম। এই অনুবাদকের নাম হল ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এটা একটা অসাধারণ অণু। ভাবুন, এটা একটা অ্যাডাপ্টারের মতো। এর এক মাথায় সে এমআরএনএর ৩ অক্ষরের একটা কোড, যাকে কোডন বলে, সেটা চিনতে পারে। আর তার অন্য মাথায় সে সেই কোডনের জন্য নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডটাকে বহন করে নিয়ে আসে। প্রত্যেকটা কোডনের জন্য একটা নির্দিষ্ট টিআরএনএ আছে, যে ঠিক তার মানানসই অ্যামিনো অ্যাসিডটাই নিয়ে ঘুরছে। বাহ! তাহলে আমাদের অ্যাসেম্বলি লাইনের সব চরিত্র উপস্থিত। নির্দেশিকা মানে এমআরএনএ, কারখানা মানে রাইবোজোম, আর কাঁচামাল সরবরাহকারী অর্থাৎ টিআরএনএ। এবার তাহলে কারখানাটা চালু করা যাক। এই ট্রান্সলেশন বা অনুবাদ প্রক্রিয়াটা কিভাবে শুরু হয়? ট্রান্সক্রিপশনের মতোই এটাও ৩টে ধাপে হয়। প্রথম ধাপ ইনিশিয়েশন বা সূচনা। রাইবোজোমের ছোট অংশটা প্রথমে এমআরএনএর ফিতের ওপর বসে স্টার্ট কোডনটা খুঁজে বের করে। প্রায় সব প্রোটিনের ক্ষেত্রেই এই স্টার্ট কোডনটা হল AUG। AUG? আচ্ছা। যেই না সে এটাকে খুঁজে পায়, মিথিওনিন নামের অ্যামিনো অ্যাসিড বহনকারী প্রথম টিআরএনএটি এসে সেখানে যুক্ত হয়। এরপর রাইবোজোমের বড় অংশটাও এসে এদের সাথে জুড়ে যায়। ব্যাস, আমাদের কারখানা এখন পুরোপুরি চালু এবং কাজ করার জন্য প্রস্তুত। কারখানা চালু হলো। এখন তাহলে প্রোটিনের চেন লম্বা হওয়ার পালা। এই এলঙ্গেশন বা বৃদ্ধি ধাপটা কিভাবে কাজ করে? এখানেই তো আসল অ্যাসেম্বলি লাইনটা চলে। ঠিক। ভাবুন, রাইবোজোমের ভেতরে ৩টে চেম্বার বা স্লট আছে। একটা হলো এ সাইট বা অ্যারাইভাল স্লট, যেখানে নতুন কাঁচামাল সহ টিআরএনএ এসে পৌঁছায়। মাঝখানেরটা হলো পি সাইট বা প্রসেসিং স্লট, যেখানে প্রোটিনের চেনটা তৈরি হয়। আর শেষেরটা হলো ই সাইট বা এক্সিক স্লট, যেখান দিয়ে খালি হয়ে যাওয়া টিআরএনএ বেরিয়ে যায়। বেশ, তাহলে ব্যাপারটা কিভাবে এগোয়? শুরুতে প্রথম টিআরএনএটি তার অ্যামিনো অ্যাসিড নিয়ে পি সাইটে থাকে। এবার এমআরএনএর পরবর্তী কোডন অনুযায়ী সঠিক অ্যামিনো অ্যাসিড সহ নতুন একটা টিআরএনএ উড়ে এসে এ সাইটে বসে। যেইমরা সে বসল, পি সাইটে থাকা অ্যামিনো অ্যাসিডটা এ সাইটের অ্যামিনো অ্যাসিডের সাথে জুড়ে যায়। একটা পেপটাইড বন্ড তৈরি হয়। এখন এ সাইটের টিআরএনএটি দুটো অ্যামিনো অ্যাসিডের একটা ছোট্ট চেন ধরে আছে। তারপর?
পুরো অ্যাসেম্বলি লাইনটা কি এক ধাপ এগিয়ে যায়? একদম। পুরো রাইবোজোমটা কনভেয়ার বেল্টের মতো এমআরএনএ বরাবর এক কোডন এগিয়ে যায়। এর ফলে পি সাইটে যে টিআরএনএটা খালি হয়ে গিয়েছিল সেটা এখন ই বা এক্সিট সাইটে চলে আসে এবং কারখানা থেকে বেরিয়ে যায়। আর এ সাইটে যে টিআরএনএটা অ্যামিনো অ্যাসিডের চেনটা ধরেছিল সেটা এখন মাঝখানের পি সাইটে চলে আসে। ফলে এ সাইট আবার খালি হয়ে যায় পরবর্তী টিআরএনএকে জায়গা দেওয়ার জন্য। আর এই চক্রটা চলতে থাকে। হ্যাঁ, চলতেই থাকে, আর অ্যামিনো অ্যাসিডের চেনটা একটার পর একটা জুড়ে লম্বা হতে থাকে। অবিশ্বাস্য। আপনি কি জানেন এই পুরো প্রক্রিয়াটা কত দ্রুত ঘটে? একটা সাধারণ প্রোটিন তৈরি হতে 1 মিনিটেরও কম সময় লাগে। আমাদের শরীরে এই মুহূর্তে লক্ষ লক্ষ কারখানায় এই কাজটা সেকেন্ডে বেশ কয়েকবার ঘটে চলেছে। এটা ভাবলেই অবাক হতে হয়। আর কোষের যখন কোনো একটা প্রোটিন খুব বেশি পরিমাণে আর খুব দ্রুত দরকার হয়, তখন সে আরও একটা দারুণ কৌশল ব্যবহার করে। উৎসগুলোতে এর উল্লেখ আছে পলিসোম। পলিসোম এর মানে কি? এর মানে হলো একটা এমআরএনএর ফিতের ওপর একই সাথে একাধিক রাইবোজোম বসে কাজ করতে থাকে, অনেকটা ট্রেনের বগির মতো। প্রথম রাইবোজোমটা কিছুটা এগিয়ে গেলেই আরেকটা এসে কাজ শুরু করে দেয়। তার মানে একই নির্দেশিকা থেকে একবারে অনেকগুলো প্রোটিনের কপি তৈরি হয়। একদম। তার মানে যখনই প্রয়োজন পড়ে আমাদের কোষগুলো যেন ফটোকপি মেশিনের মতো কাজ করে, একই ব্লুপ্রিন্ট থেকে একবারে হাজার হাজার কপি বানিয়ে ফেলে। জরুরি অবস্থায় এটা তো জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। অসাধারণ। তাহলে এই অ্যাসেম্বলি লাইনটা থামে কখন? নিশ্চয়ই নির্দেশিকার শেষে কোনো সংকেত থাকে। হ্যাঁ, এমআরএনএর শেষে একটা স্টপ কোডন বা সমাপ্তি সংকেত থাকে। যখন রাইবোজোম চলতে চলতে এই স্টপ কোডনে পৌঁছায়, তখন কোনো টিআরএনএ এসে যুক্ত হয় না। তার বদলে রিলিজ ফ্যাক্টর নামের একটা বিশেষ প্রোটিন এসে খালি এ সাইটে বসে পড়ে। আর এই রিলিজ ফ্যাক্টরি কি পুরো কারখানারা বন্ধ করে দেয়? ঠিক ধরেছেন। এই রিলিজ ফ্যাক্টর অনেকটা ফ্যাক্টরি সুপারভাইজারের মতো। সে এসে পুরো অ্যাসেম্বলি লাইনটা থামিয়ে দেয়। এর প্রভাবে সদ্য তৈরি হওয়া লম্বা প্রোটিন চেনটা রাইবোজোম থেকে মুক্ত হয়ে যায়। এরপর রাইবোজোমের দুটো অংশ একে অপরের থেকে আর এমআরএনএ থেকে আলাদা হয়ে যায়। কারখানা বন্ধ, কাজ শেষ। নতুন তৈরি হওয়া প্রোটিনটা আপনার নির্দিষ্ট কাজ করার জন্য প্রস্তুত। তাহলে পুরো ব্যাপারটা নির্ভর করছে ডিএনএ থেকে এমআরএনএতে আসা একটা নির্দিষ্ট ভাষার উপর। এই ভাষাকেই তো জেনেটিক কোড বলা হয়, তাই না? এর নিয়মকানুনগুলো কীরকম? অবশ্যই এই ভাষাটির কিছু চমৎকার নিয়ম আছে। প্রথমত, এটি একটি ট্রিপলেট কোড, মানে এর প্রতিটি শব্দ 3টি অক্ষর বা বেস দিয়ে তৈরি, যাকে আমরা কোডন বলি। এই 3টি অক্ষর মিলে একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। যেহেতু 4টি ভিন্ন অক্ষর মানে এ, ইউ, সি, জি আছে, তাই মোট 64টি ভিন্ন শব্দ তৈরি করা সম্ভব, যা 20টি অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য যথেষ্ট চেয়েও বেশি। আর এই ভাষা কি শুধু মানুষের জন্য, নাকি সব প্রাণীর জন্যই এক? এখানে এর সবচেয়ে বিস্ময়কর এবং গভীর বৈশিষ্ট্যটি লুকিয়ে আছে। এই জেনেটিক কোড প্রায় সার্বজনীন বা ইউনিভার্সাল। 1 মিনিট, তার মানে আমার শরীরের একটা কোষ আর একটা সাধারণ ব্যাকটেরিয়া দুজনেই একই ভাষা পড়ছে? এটা তো ভাবলেই অবাক লাগে। এর মানে কি এই যে পৃথিবীতে প্রাণের শুরুটা একই জায়গা থেকে হয়েছিল? ঠিক তাই। মানুষের কোষে এইউজি কোডনটি যে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডের নির্দেশ দেয়, একটা গাছের কোষে বা একটা ব্যাকটেরিয়ার কোষেও ঠিক একই নির্দেশ দেয়। এটা জীবজগতের সমস্ত প্রাণের মধ্যে এক গভীর সংযোগের ইঙ্গিত দেয়। সম্ভবত এটাই পৃথিবীতে সমস্ত প্রাণের একজন সাধারণ পূর্বপুরুষ থাকার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এটা আসলেই অসাধারণ। হ্যাঁ, আরও কিছু নিয়ম আছে, যেমন এই কোড নন ওভারল্যাপিং, অর্থাৎ রাইবোজোম কোডগুলোকে পরপর পড়ে যায়। যেমন আমরা একটা বাক্য পড়ি, একটা অক্ষর একই সাথে দুটো ভিন্ন শব্দের অংশ হতে পারে না। আর আগেই যেমন বললাম, এর মধ্যে নির্দিষ্ট স্টার্ট মানে এইউজি এবং স্টপ সংকেত আছে, যা নিশ্চিত করে যে প্রোটিনটা ঠিক জায়গা থেকে শুরু হয়ে ঠিক জায়গায় শেষ হবে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে কোষের ভেতরের এই জগৎটা কতটা সুশৃঙ্খল এবং নিখুঁতভাবে ডিজাইন করা। ডিএনএর সুরক্ষিত ভল্ট থেকে এমআরএনএর মাধ্যমে বার্তার অনুলিপি তৈরি করা, সেই বার্তাকে সম্পাদনা করে নিখুঁত করা, আর তারপর রাইবোজোমের কারখানায় সেই কোডকে অনুবাদ করে একটা কার্যকারী প্রোটিনে পরিণত করা। পুরো যাত্রাটাই বিস্ময়কর।
এই প্রক্রিয়াটি জীববিজ্ঞানের সেন্ট্রাল ডগমা বা মূলনীতি। ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এই একমুখী তথ্যের প্রবাহের মাধ্যমেই আমাদের জিনগুলো নিজেদের প্রকাশ করে আর আমাদের শরীরকে সচল ও জীবন্ত রাখে। এই প্রবাহে সামান্যতম একটা ভুল বা মিউটেশন পুরো প্রক্রিয়াটাকে এলোমেলো করে দিতে পারে, যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আমরা এতক্ষণ ধরে তথ্যের একমুখী প্রবাহের কথা বললাম, ডিএনএ থেকে আরএনএ, কিন্তু আমাদের উৎসগুলোতে রিভার্স ট্রান্সক্রিপশন নামের একটি প্রক্রিয়ারও উল্লেখ আছে। কিছু ভাইরাস যেমন এইচআইভি এই প্রক্রিয়া ব্যবহার করে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। এটা সেন্ট্রাল ডগমার প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। তাহলে ভাবনার বিষয় হল, জীববিজ্ঞানের এই কেন্দ্রীয় নিয়মেই যদি এমন ব্যতিক্রম থাকতে পারে, তাহলে প্রকৃতির আরও কত প্রতিষ্ঠিত নিয়মের আড়ালে এমন বিস্ময়কর ব্যতিক্রম লুকিয়ে থাকতে পারে, যা হয়তো আবিষ্কারের অপেক্ষা।